আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ইলেকট্রিসিটির তৃতীয় পর্বে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যারা আছো তাদের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে ওয়্যারিং কি, বিভিন্ন প্রকারের ওয়্যারিংয়ের প্রকারভেদ, ওয়্যারিং কিভাবে করতে হয়, ব্যাটেন ওয়্যারিং কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আলোচনা করব যে অ্যাডভান্স ইলেকট্রিসিটির দ্বিতীয় অধ্যায়ের বৈদ্যুতিক বাতির প্রকারভেদ। আর এর মধ্যে দুই ধরনের বাতি যেটা আমরা সচরাচর চিনি বা বাসা বাড়িতে আমরা এখনও ইউজই করি, সেই দুই ধরনের বাতির গঠন কার্যপ্রণালী নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আর গত ক্লাসে যেটা ছিল পড়া, আশা করি তোমরা মনে হয় সেটা একটু একটু করে দেখে নিয়েছো। আজকে ক্লাস শুরু করে দেই। প্রথমে হচ্ছে বৈদ্যুতিক বাতির সংজ্ঞাটা হচ্ছে এই ধরনের যে বৈদ্যুতিক শক্তি আমরা যেটা পাই, সে বৈদ্যুতিক শক্তি থেকে তুমি যদি আলো পাও তাহলে সেটাই হচ্ছে বৈদ্যুতিক বাতি। অর্থাৎ মূলত বাতি আমাদেরকে আলোই দিয়ে থাকে। বৈদ্যুতিক শক্তি থেকে যদি তুমি আলো সংগ্রহ করো তাহলে সেটা হচ্ছে বৈদ্যুতিক বাতি। আর বাতির প্রকারভেদ, সাধারণত বাতি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে গ্যাস ডিসচার্জ, আর একটা হচ্ছে আর্ক ল্যাম্প। ফিলামেন্ট ল্যাম্প, গ্যাস ডিসচার্জ ল্যাম্প, আর একটা হচ্ছে আর্ক ল্যাম্প। মূলত আমরা যেটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ফিলামেন্ট ল্যাম্পটাই বেশি ব্যবহার করি। গ্যাস ডিসচার্জও আছে, আর্ক ল্যাম্পটা একটু বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ফিলামেন্ট ল্যাম্পটা কী ধরনের সেটা বলি। মূলত আমরা বাসাবাড়িতে যে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প যেটাকে বলি গোল, সেটাই হচ্ছে আসলে মূলত ফিলামেন্ট ল্যাম্প। ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প হিসেবে যে বাতিটা ব্যবহার করি সেটাই হচ্ছে ফিলামেন্ট ল্যাম্প। এর মধ্যে ফিলামেন্ট থাকে। আর এই ফিলামেন্টটা কিসের তৈরি মূলত তার উপর নির্ভর করে ফিলামেন্ট ল্যাম্পটা আবার দুই প্রকারের হয়। একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে টাংস্টেন। অর্থাৎ ওই ফিলামেন্টটা যদি কার্বনের তৈরি হয় তাহলে তার নাম হবে কার্বন, আর ফিলামেন্টটা যদি টাংস্টেনের তৈরি হয় তাহলে তার নাম হবে টাংস্টেন। ফিলামেন্টটা কীরকম আমি দেখাই। আমার এখানে একটা চিত্র দেয়া আছে। এখানে বাতির ভেতরে, কাচের ভেতরে এই পেঁচানো একটা কয়েল দেওয়া থাকে চিকন তারের, তোমরা হয়তো দেখেছো। এই চিকন তারের যে অংশটা আছে পেঁচানো, এটাকেই বলা হয় ফিলামেন্ট। এই ফিলামেন্টটা যদি কার্বনের তৈরি হয় তাহলে তার নাম হবে ফিলামেন্ট ল্যাম্প। আর যদি এর নাম টাংস্টেন হবে যখন কিনা এটা টাংস্টেনের তৈরি হবে। ঠিক আছে, তাহলে ফিলামেন্ট ল্যাম্পও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে টাংস্টেন। এরপরে আসো গ্যাস ডিসচার্জ ল্যাম্প। গ্যাস ডিসচার্জ ল্যাম্পটা হচ্ছে, অর্থাৎ তুমি যখন কোনো ল্যাম্পের ভিতরে নিষ্ক্রিয় গ্যাস দ্বারা সম্পূর্ণ ল্যাম্পটাকে পরিপূর্ণ করে দিবা তাহলে সেটাই হবে গ্যাস ডিসচার্জ ল্যাম্প। তবে নিষ্ক্রিয় গ্যাসের চাপ এবং আমাদের স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের মধ্যে একটু তারতম্য থাকবে। অর্থাৎ বায়ুমণ্ডলীয় তাপ যদি তোমার 100 হয় তাহলে বুঝতে হবে যে তার থেকেও কম চাপের গ্যাস তোমার ওই বাতির ভিতরে ব্যবহার করতে হবে। অর্থাৎ হয়তো বা 70-80 অথবা 60 এরকম ধরনের হতে পারে। অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম চাপের যে গ্যাস আছে, সাধারণত নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সেগুলোকে আমরা গ্যাস ডিসচার্জ ল্যাম্পে ইউজ করি। এই ক্ষেত্রে বিভিন্ন প্রকারভেদ আছে, তোমরা বই আছে, তোমরা বই একটু পড়ে নিও। আমি তারপর একটু বলি। নিষ্ক্রিয় গ্যাস তো তোমরা জানো, এর মধ্যে নিয়ন, আর্গন, তারপরে ক্রিপ্টন আছে, তারপরে হচ্ছে মার্কারি একটা আছে, সেটাও আছে, তারপরে সোডিয়ামও আছে। যার যার নামকরণ, যে গ্যাস ইউজ করবা ওই অনুযায়ী নামকরণ করা হয়। আর একটা হচ্ছে আর্ক ল্যাম্প। আর্ক ল্যাম্পটা হচ্ছে ওই ল্যাম্পের ভিতরে নির্দিষ্ট দূরত্বে দুটা ইলেকট্রোড থাকে। নির্দিষ্ট দূরত্বে দুইটা ইলেকট্রোড থাকবে। ইলেকট্রোড দুইটা একটা আরেকটার সাথে স্পর্শ থাকে না। যখনই এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন ইলেকট্রোড দুইটার মধ্য দিয়ে তাপ সৃষ্টি হবে। ওই তাপ থেকে ওখানে এক সময় দেখা গেছে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, অর্থাৎ যেটাকে বলে আর্কের সৃষ্টি হয়। ওটাই বাহির থেকে দেখতে মনে হয় যে বাতির মতো জ্বলছে, আসলে মূলত ওই দুইটা ইলেকট্রোডই জ্বলতেছে তাপের কারণে। ওইটাই হচ্ছে আর্ক ল্যাম্প। আর্ক ল্যাম্পটা সাধারণত দেখবা যে
তোমরা রাস্তাঘাটে যখন কোনো কাজ করা হয়, রাতের বেলা দেখা যায় যে হ্যাঁ তুমি হয়তো দূরে যাচ্ছ, জার্নি করতেছো, কিন্তু রাস্তার মধ্যে দেখতেছো যে কাজ চলতেছে, তখন দেখবে যে কিছু মানুষ সতর্কতার সংকেত দেয়, কিছু বাতি দিয়ে নাড়ায় নাড়ায় বুঝায় যে এখানে কাজ চলতেছে, সাবধানে থাকো। ওই ধরনের বাতিগুলোও কিন্তু এক ধরনের আর্ট ল্যাম্প। যদিও সবাই আর্ট ল্যাম্প ব্যবহার করে না, এখন বিভিন্ন ধরনের ডিজিটালি প্রোডাক্ট পাওয়া যায়। তারপরে বললাম আর্ট ল্যাম্পটা কি, একটু ইউজ কমই হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে ইউজ হয়। এখন আসো ফিলামেন্ট ল্যাম্পে, যেটা বললাম যে দুইটা হয়, একটা কার্বন আর একটা হচ্ছে টাংস্টেনের তৈরি। এই ফিলামেন্ট ল্যাম্পের গঠন আর কাজও বইয়ে দেওয়া আছে বিস্তারিত। আমি যা শুধু বেসিক যে যতটুকু লাগে ওইটুকু ধরিয়ে দিচ্ছি, কারণ এত অল্প সময়ে ক্লাসে আসলে সব কিছু বোঝানো যায় না। আর আমি তো বললাম যে সাবজেক্টটা একটু বোর হয় এই জন্যে, কারণ সাবজেক্টটা পুরোপুরি হচ্ছে প্র্যাকটিক্যালি সাবজেক্ট। অর্থাৎ প্র্যাকটিক্যালি না দেখলে, প্র্যাকটিক্যালি কাজ না করলে অনেক কিছুই পড়লেও থেকে যায়। কিন্তু এটা কারণ নির্দিষ্ট বা ব্যক্তিগতভাবে তৈরি করা না এই সমস্যাটা, এটা হচ্ছে আল্লাহ তালারই দেয়া সমস্যা। এই করোনা পরিস্থিতির কারণে আমাদের এইভাবেই ক্লাস নিচ্ছে, তাও হচ্ছে গিয়ে সরকার চেষ্টা করতেছে কিছু অন্তত পক্ষে তোমাদেরকে দেওয়ার জন্যে। আশা করি সবাই দোয়া করো যাতে করোনা থেকে আমরা সবাই রেহাই পাই, তাহলে হয়তো ক্লাস শুরু হয়ে যাবে, প্র্যাকটিক্যালি ক্লাসগুলোও হবে, তখন হয়তো অনেকটাই জানা যাবে বাস্তবিক দেখলে। কিন্তু এইভাবে অনলাইন ক্লাসে এই একবার মনে হয় সাউন্ড নাই, একবার হচ্ছে গিয়ে লেখা বোঝা যায় না, এত সমস্যার মধ্যে প্র্যাকটিক্যালি দেখানো আসলে সম্ভব হয় না। এইসব করতে করতেই ক্লাসের সময় শেষ হয়ে যায়, আর তোমাদেরও মাথা গরম হয়ে যায়, তোমরাও আজে বাজে কমেন্ট করতে থাকো। বিষয়টা একটু মাথায় আনতে হবে যে এখন পরিস্থিতি খারাপ, সাবধানতা অবলম্বন করে যতটুকু যায় নিজেদের পরিশ্রম করতে হবে, নিজেরা বাসায় বসে একটু পড়াশোনা করতে হবে। ক্লাসে যখন সব ছাত্ররা তোমরা বসে থাকো তখন তো দেখা যায় যে কিছু এক পর্যায়ে ছাত্র থাকে খুব দ্রুত বুঝে যাও, আবার কিছু পর্যায়ে ছাত্র থাকে যে হ্যাঁ একটু বুঝতে একটু অল্প সময় লাগে, আবার কিছু আছে যে একদমই বুঝে না। কিন্তু তাদের জন্য কি আমরা নির্দিষ্ট আলাদা আলাদা সময় বের করি? সময় তো বের করি না। ওই টাইমের মধ্যেই ক্লাস চলতেছে, যে বুঝতেছে না সে প্রশ্ন করতেছে, আর কেউ হয়তো না বুঝেও বসে থাকে, প্রশ্ন করে না। ব্যাপারটা এরকম। অনলাইনে এর থেকেও খারাপ অবস্থা যতটুকু দেখতেছি, কিন্তু তারপরেও আমরা যতটুকু পারি আর কি। আচ্ছা, এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফিলামেন্ট ল্যাম্পের গঠন, কার্যপ্রণালী। আমার 3 নাম্বার যেটা কোয়েশ্চেন, এখান থেকে এই দুইটা ল্যাম্পের গঠন আর কার্যপ্রণালী, অর্থাৎ ফিলামেন্ট আর একটা হচ্ছে টিউবলাইট, যেটা তোমরা বাসা বাড়িতে এখন খুব বেশি ইউজ করো। টিউবলাইট এটাকে বলে ফ্লোরোসেন্ট ল্যাম্প। এই দুইটা বাতি যে কোনো একটা গঠন এবং কার্যপ্রণালী পরীক্ষাতে আসবেই, ইনশাল্লাহ আসবে। ইনশাল্লাহ বললাম কারণ যদি না আসে আবার, আমার মনে হয় আর কি আসবে। দুইটা থেকে সবসময় পরীক্ষাতে একটা থাকে। ওইদিকে হচ্ছে ওয়ারিং থেকে অবশ্যই একটা থাকবে, আর এদিকে হচ্ছে ফিলামেন্ট ল্যাম্প আর হচ্ছে টিউবলাইট যেটা, সেটা থেকে অবশ্যই একটা থাকবে। তো ফিলামেন্ট ল্যাম্পের গঠন আর কার্যপ্রণালী। ফিলামেন্ট ল্যাম্প এইখানে চিত্র একটা কোনো রকমে আমি এঁকে নিয়ে নিলাম, তোমরা আরও ভালো করে আঁকবে। তো বাসায় অনেকেই ইউজ করে এই ফিলামেন্ট ল্যাম্প, অনেকে না, অনেক আগে থেকেই এটা ইউজ করে আসতেছে ফিলামেন্ট ল্যাম্প। তো এই ল্যাম্পের গঠনের মধ্যে ফার্স্ট থাকতেছে হচ্ছে দেখানো আছে এখানে কন্ট্যাক্ট পয়েন্ট অর্থাৎ ল্যাম্প লাগাবো হোল্ডারের সাথে সংযুক্ত করার জন্য এখানে হচ্ছে দুইটা পয়েন্ট থাকে, একটা বলে কন্ট্যাক্ট পয়েন্ট আর একটাকে বলে কানেক্টিং পিন। শিখে নিবা, কন্ট্যাক্ট পয়েন্ট আর একটা হচ্ছে কানেক্টিং পিন। এছাড়া ভেতরকার অংশে থাকে হচ্ছে ব্লু আউট হোল, লিড তার, এরপরে হচ্ছে সাপোর্ট। অর্থাৎ মূলত এই তিনটাই হচ্ছে সাপোর্টিং এরিয়ার মধ্যে থাকে। অর্থাৎ আমার যে ফিলামেন্টটা আছে, এই ফিলামেন্টটা ধরে নিলাম এটা টাংস্টেনের তৈরি, তাহলে এটা হচ্ছে টাংস্টেনের তৈরি একটা ফিলামেন্ট। এই ফিলামেন্টটাকে ধরে রাখার জন্যে আমার ইউজ হচ্ছে সাপোর্ট, লিড তার, ব্লু আউট হোল। এগুলোরও নির্দিষ্ট কাজ আছে, এত বেশি আমরা না যাই। এগুলোরও নির্দিষ্ট কাজ, তাপের সাথে আর ভেতরে যে গ্যাসটা ইউজ হয় ওই গ্যাসের সাথে সম্পর্কযুক্ত কিছু তার আছে, কাজ আছে। আর বাহিরের যে অংশটা সেটা হচ্ছে কাছের গুলো। তাহলে হচ্ছে হোল্ডারিং পয়েন্টের সাথে সংযুক্ত করার জন্য দুইটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে কন্ট্যাক্ট আর একটা হচ্ছে কানেক্টিং পিন। আর যেটা ফিলামেন্টকে ধরে রাখার জন্য তিনটা অংশ পাইলাম, সাপোর্ট, লিড তার,
ব্লু আউট হোল, আর বাহিরের যে অংশটা সেটা অবশ্যই কাচের তৈরি হবে। এটা হচ্ছে আমার ফিলামেন্ট ল্যাম্পের গঠন। চিত্র আঁকবা আর হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের নাম শুধু লিখবা। এই অংশগুলো নিয়ে ফিলামেন্ট ল্যাম্প গঠিত। এরপরে চলে আসো কার্যপ্রণালী। কার্যপ্রণালীটা তোমরা বই পড়ে নিও, আমি একটু বলে দিচ্ছি, তোমাকে ধরিয়ে দিচ্ছি। কাজটা হচ্ছে হোল্ডারের সাথে সংযুক্ত করবা, সুইচ অন করবা, বাতি জ্বলে উঠবে। এটাই হচ্ছে আসলে কাজ। বাস্তবে তাই হয়, কিন্তু ভেতরে কি হয়? ভেতরে কাজটা হচ্ছে এরকম। সাধারণত তুমি যে ফিলামেন্টটা ইউজ করবা, এটা কার্বনেরই হোক আর টাংস্টেনেরই হোক, যারই হোক, মূল কাজটা এই ফিলামেন্টেরই। এই ফিলামেন্টটা সবসময় হবে চিকন তারের। কাজ করতে গেলে মনে রাখতে হবে সবসময় এটা হতে হবে কি চিকন তারের। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফিলামেন্টটা কেন চিকন তারের হবে? মোটা তার দিলে কি হবে? তোমরা হয়তো বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্ট চলে আসতেছে। বেসিক ইলেকট্রিসিটিতে তোমরা মানে কিছু ফর্মুলা পড়ছো, ওহমের সূত্র I = V/R একটা পড়ছো, আরেকটা পড়ছো হচ্ছে R = ρL/A, যেটা ρL/A রেজিস্ট্যান্সের সূত্র পড়ছো। আরেকটা পড়ছো পাওয়ার লসের যেটা সূত্র, এটা হচ্ছে P = I²R। এই তিনটা ফর্মুলা ইউজ করে এইটার উপরে কার্যপ্রণালী বোঝানো যায়। সেটা হচ্ছে আমি কি বললাম যে মূলত এই যে তারটা এটা চিকন হবে, এর রেজিস্ট্যান্স বেশি হবে, তারের রেজিস্ট্যান্সটা অবশ্যই বেশি হবে। এখন আসো, তার যদি চিকন হয় তাহলে কি ঘটে, আর রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কি ঘটে? রেজিস্ট্যান্স যদি বেশি হয়, এই ফর্মুলা অনুযায়ী দেখো, রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কারেন্ট কি হবে? কম হবে, কারণ দুইটার ব্যস্তানুপাতিক। রেজিস্ট্যান্স বেশি, কারেন্ট কম। আবার দেখো, কারেন্ট যদি কম হয়, কারেন্ট যদি এখানে কমে যায় তাহলে কি হয়? পাওয়ার লসটাও কমে যায়। কিন্তু এখানে বর্গানো দুইটা আর দুইটা হচ্ছে কি সমানুপাতিক, তার মানে হচ্ছে এখানে যদি কারেন্টও বেশি হয় তাহলে পাওয়ার লসটাও কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে এই তার যদি চিকন রাখো তাহলে আমরা কি সুবিধা পাই? তার চিকন মোটা এই ক্ষেত্রফলের উপর নির্ভর করে। মনে করলাম ক্ষেত্রফল, তার হচ্ছে চিকন, তার মানে ক্ষেত্রফলের মান দেখো আর রেজিস্ট্যান্স দেখো। যদি ক্ষেত্রফল কম হয় তাহলে রেজিস্ট্যান্স কি হবে? বেশি হবে। তার মানে তার চিকন রাখলেই তুমি রেজিস্ট্যান্স বেশি পাবা। তার যদি তুমি মোটা দাও তাহলে রেজিস্ট্যান্স কি পাবা? কম পাবা। কিন্তু আমার দরকার হচ্ছে রেজিস্ট্যান্স বেশি। রেজিস্ট্যান্স বেশি হলে পাওয়ার লসটাও বেশি হবে, রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্টও কি হবে? বেশি হবে। এই হচ্ছে তোমার ফর্মুলা। এছাড়া এটা হচ্ছে তার চিকন মোটা, রেজিস্ট্যান্স কম বেশি অনুযায়ী হয়। এছাড়া হচ্ছে রেজিস্ট্যান্সের উপর আবার নির্ভর করে হচ্ছে তোমার তাপ। আর তাপের যে ফর্মুলাটা তোমরা মানে জুলের সূত্র করে আসছো আগে, বেসিক ইলেকট্রিসিটিতেই পড়ছো। জুলের সূত্র তাপকে H দ্বারা প্রকাশ করেছিল, আর এটা সমানুপাতিক ছিল কারেন্টের বর্গ, রেজিস্ট্যান্স আর হচ্ছে সময়ের উপরে। অর্থাৎ তোমার যদি রেজিস্ট্যান্স বেশি হয়, তাহলে তোমার তাপও বেশি তৈরি হবে। যত বেশি তাপ তৈরি হবে তাহলে তুমি তত বেশি আলো পাবা। যত বেশি কারেন্ট থাকবে, যত বেশি তাপ হবে, যত বেশি রেজিস্ট্যান্স হবে, তত তুমি আলো পাবা। বোঝানো গেল? সেটা হচ্ছে কি, টাংস্টেনের তারটা চিকন হতে হবে। চিকন হলে তার রেজিস্ট্যান্স বেশি হবে। রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কারেন্টও বেশি হবে, প্লাস হচ্ছে কি তাপও বেশি আসবে। দেখবা এই যে ফিলামেন্ট ল্যাম্প কিছুক্ষণ জ্বলার পর তুমি খালি হাতে ধরতে পারো না। সুইচ অফ অবস্থায় ধরো বা অন অবস্থায় ধরো, হাতে কিন্তু প্রচুর তাপ লাগে। এমনকি হাতে ব্যথা, মানে তাপের ছুটে হাত পুড়েও যেতে পারে, এরকম তাপ সৃষ্টি হয়। তাহলে ফিলামেন্ট ল্যাম্পটা গঠন এবং কার্যক্রম আমরা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে তাপ যে বেশি হয়, কত তাপে এই ল্যাম্পটা গলে যেতে পারে বা কত তাপে এই ল্যাম্পটা টিকে থাকতে পারে সেই বিষয়ে আসি। মূলত এখানে যে ফিলামেন্টটা ইউজ হয় সেটা যদি টাংস্টেনের তৈরি হয় তাহলে তোমাদের বই মনে দেওয়া আছে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টাংস্টেনটা টিকে থাকবে। এর থেকে বেশি যদি হয় তাহলে টাংস্টেনটা গলে যায়। কিন্তু এর থেকে বেশি তাপ সৃষ্টি হওয়ার কারণে
এই টাংস্টেনকে রক্ষা করার জন্য এই কাচের যে গোলকটা থাকে এই গোলকটাকে এমনভাবে তোমার নিষ্ক্রিয় কিছু গ্যাস দ্বারা ভর্তি করে দেয়া হয় যাতে টেম্পারেচার 2700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও এই টাংস্টেন যাতে গলে না যায়, সে যাতে তার নির্দিষ্ট জায়গায় ঠিক থাকে। টাংস্টেন যদি গলে যায় বা ছিঁড়ে যায় তাপের অধিক তাপের কারণে, তাহলে এই ল্যাম্প বাতি থেকে তুমি কোনো আলো পাবে না। তাহলে আমার চলে গেল হচ্ছে ফিলামেন্ট ল্যাম্পের গঠন আর কার্যপ্রণালী। গঠন এই পয়েন্টগুলো আর কার্যপ্রণালী তুমি নিজের থেকেই পারবা। সেটা হচ্ছে তার চিকন থেকে শুরু করে 1 2 3 4টা ফর্মুলা দিয়ে। তার চিকন হবে, রেজিস্ট্যান্স বেশি হবে, রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট বেশি হবে, তাহলে তাপও বেশি পাবা। আর তাপ সাধারণত 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করার ক্ষমতা থাকে, কিন্তু ভেতরে কিছু নিষ্ক্রিয় গ্যাস দেওয়া থাকে যার কারণে সে এর থেকে একটু অধিক তাপও কি হয় না, টাংস্টেন গলে যায় না। এটাই হচ্ছে ফিলামেন্ট ল্যাম্পের কার্যপ্রণালী। এখন আসো ফিলামেন্ট ল্যাম্প চলে গেল, অর্থাৎ যেটাকে বলি আমরা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। এখন হচ্ছে ফ্লোরোসেন্ট বা টিউবলাইট যেটাকে আমরা বলি। আমরা এখন আধুনিকতার জন্য হোক, সৌন্দর্যের জন্যই হোক বা অন্যান্য অধিক সমস্যার জন্য হোক, যে ফ্লোরোসেন্ট এবং টিউবলাইটটা ভালোই ইউজ করি। তো ফ্লোরোসেন্ট এবং টিউবলাইটের গঠন আর কার্যপ্রণালী জানার আগে আমার দরকার হচ্ছে এই টিউবলাইটের সার্কিট ডায়াগ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, টিউবলাইটের সার্কিট ডায়াগ্রাম। তো যখনই এখন টিউবলাইট সেট পাওয়া যায়, অর্থাৎ আমাদের আগের মতো এই যে অংশ অংশ বিভিন্ন কিনে সঞ্চয় করা লাগে না, এখন সেটই পুরো পাওয়া যায়, এনে লাগিয়ে দিলে হয়। তাও আমরা অংশগুলো দেখি। এটা হচ্ছে আমার সাপ্লাই লাইন। এছাড়া একটা চোক কয়েল লাগে, যেটাকে আমরা অনেকে বলি ব্যালাস্ট বা চোক কয়েল। এই ব্যালাস্ট বা চোক কয়েলের গঠনটা হচ্ছে এইরকম যে কিছু লোহার পাত যার উপর দিয়ে তার পেঁচায় দিলে, কোর তো চিনো, তার পেঁচায় দিলে তাহলেই তুমি এই চোক কয়েল বা ব্যালাস্ট পাবা। এটার কাজ হচ্ছে সাপ্লাই ভোল্টেজকে শুরুতেই সাপ্লাই না দেওয়া, অর্থাৎ তুমি যা ভোল্টেজ সাপ্লাই দিবা সে ওই ভোল্টেজ থেকে একটু অধিক পরিমাণে বেশি ভোল্টেজ তোমার যে লোড থাকবে সে লোডকে প্রদান করবে। অথবা ধরো সাপ্লাই লাইন হঠাৎ করে অফ হয়ে গেল, তখনও সে কি করতে পারে, কিছু ভোল্টেজ তার নিজের মধ্যে রেখে দিয়ে সেটা তোমার লোডকে প্রদান করতে পারে। ব্যালাস্টের কাজ হচ্ছে মূলত ভোল্টেজটাকেই নিয়ন্ত্রণ করা, ভোল্টেজ ডিভাইসও বলতে পারো একটা, সেটাই হচ্ছে ব্যালাস্ট। এছাড়া ব্যালাস্ট কারেন্টের যে দিক আছে, অর্থাৎ ভোল্টেজের তারতম্য হলে নিশ্চয়ই কারেন্ট প্রবাহের পথে হ্রাস বৃদ্ধি হতে পারে, কারেন্টের দিকেরও পরিবর্তন হতে পারে, সে এই কারেন্টের দিকটাকেও সে ঠিক রাখে। এরপরে চলে আসছে আমার, এটা হচ্ছে টিউবলাইট। দেখো খেয়াল করো, এই যে ব্যালাস্ট থেকে একটা প্রান্ত চলে গেছে টিউবলাইট, এখানে একটা ফিলামেন্ট, এখানে একটা ফিলামেন্ট। মূলত এই দুইটা ফিলামেন্টই দুইটা পিনের মাধ্যমে আটকানো থাকে। এই ফিলামেন্টগুলা এমনভাবে রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি থাকে যে যখনই এর মধ্য দিয়ে তোমার হচ্ছে ভোল্টেজ আসার পর কারেন্ট প্রবাহিত হবে, তখন সে তার যে রাসায়নিক পদার্থগুলো আছে এগুলো হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত হয়। রাসায়নিক পদার্থগুলো হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, যখন আসে তখন সে নিজেদের জায়গায় নিজেরাই বিক্রিয়া শুরু করে দেয় এবং আস্তে আস্তে ফিলামেন্ট দুইটাকে কী করতে থাকে, উত্তপ্ত করতে থাকে। উত্তপ্ত করার কারণে এই ফিলামেন্টের মধ্যে যে ইলেকট্রন এবং এখানে যে ইলেকট্রন, এরা করে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া শুরু করে দেয়। তখনই আসলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। প্রাথমিক অবস্থায় এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। যখনই ফিলামেন্টের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোর প্রবাহ তৈরি হবে, তখনই কারেন্ট প্রবাহিত হবে। এটাও বেসিক ইলেকট্রিসিটিতে আগে পড়ে আসছো। কারেন্টের সংজ্ঞা কি, যে ইলেকট্রনের প্রবাহকেই আমরা কী বলি, কারেন্ট বলি। তাহলে টিউবলাইটের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে ফিলামেন্টে তখনই যখন ফিলামেন্ট দুটোর মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে ওগুলোর মধ্যে যখন বিক্রিয়া হবে, অর্থাৎ ভোল্টেজ পার করে যখন বিক্রিয়া হবে, ওই বিক্রিয়া ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় করে দেয়, তখনই এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে।
এছাড়া আরেকটা যেটা দেওয়া আছে, এটা হচ্ছে টিউবলাইট। এর ভেতরে ফসফর নামে এক ধরনের শ্বেত পদার্থ পাউডার দেওয়া থাকে, ফসফর নামে এখানে পাউডার দেওয়া থাকে। মূলত যখন ওই পাউডারগুলাই হচ্ছে জ্বলে উঠে, ওই পাউডারগুলো সাদা বর্ণের হয়তো, যার কারণে মনে হয় যে সাদা অনেক ঝকঝকে একটা আলো দিচ্ছে। মূলত ভেতরে ফসফর টাইপের একটা পাউডার দেওয়া থাকে, ফসফর পাউডার। এছাড়া প্লাস কিছু পারদ দেওয়া থাকে, গ্যাস থাকে, তো ভেতরে আর্গন গ্যাস থাকে, আর্গন নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আর্গন দেওয়া থাকে। ওই গ্যাসের কারণে যে চাপ থাকে, সেই চাপটাকে পারদ মেনটেন করে। এছাড়া আরেকটা দেওয়া আছে এখানে স্টার্টার। স্টার্টারের কাজটা কি? স্টার্টারের কাজটা বোঝানোর জন্য আমার এখানে 3টা স্টেজ দেখানো আছে। স্টার্টারের ভেতরকার অংশ, মূলত টিউবলাইটের গঠনও মনে হয় বেসিক ইলেকট্রিসিটিতে শেষের দিকে আছে মনে হয়। এটাও তোমাদের সহজেই লাগার কথা, জাস্ট রিভাইজ দেয়া। তো স্টার্টারের ভেতরের অংশ বলা আছে যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে স্থির ইলেকট্রোড থাকে, আর একটা ইলেকট্রোড থাকে যেটা একটু মুভ করে। সেটা মুভটা কীরকম করে, যখন এর মধ্যে দিয়ে ভোল্টেজ প্রবাহিত হয় তখন এটা একটু নিজের জায়গায় কাঁপতে থাকে, কেঁপে তখন এই স্থির যে ইলেকট্রোডটা থাকে তার সাথে এটা একসময় লেগে যায়। তাহলে প্রথম স্টেজে হচ্ছে তোমার, এটাকে বলে ইউ আকৃতির একটা ইলেকট্রোড। এটা হচ্ছে ইউ আকৃতির ইলেকট্রোড, আর এটা হচ্ছে স্থির ইলেকট্রোড। এই ইউ আকৃতির ইলেকট্রোড এবং স্থির ইলেকট্রোড দুইটা প্রথম অবস্থায় এমন স্বাভাবিক থাকে, একটা আরেকটার সাথে লেগে থাকে না। দ্বিতীয় স্টেজ, অর্থাৎ যখন তুমি এখান দিয়ে এসি প্রবাহিত করবে, অর্থাৎ কারেন্ট ভোল্টেজ যাবে, যখন যাবে দেখো খেয়াল করো, এই যে ভোল্টেজ এই ফিলামেন্টের এক মাথায় যাচ্ছে, আবার এখান থেকে কোথায় চলে যাচ্ছে, স্টার্টারের এক মাথায় যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। বাট এই ফিলামেন্টেও কিছুটা নেগেটিভ চার্জ যাচ্ছে, কিন্তু এদিক থেকে কিন্তু কোনো কিছুই পাস হচ্ছে না, কিন্তু ফিলামেন্ট কিন্তু অবশ্যই ভোল্টেজ পাচ্ছে এবং নিজের জায়গায় আস্তে আস্তে কী করতেছে, উত্তপ্ত হচ্ছে। যখনই এখানেও ভোল্টেজ যাবে, এই স্টার্টারে প্রথম অবস্থায় তো এরকম থাকে, যখন ভোল্টেজ যাবে তখন হবে কি, এই যে ইউ আকৃতির যেটা ভোল্টেজ হচ্ছে কি বৈদ্যুতিক চাপ, বৈদ্যুতিক চাপ যখন সে পাবে তখন ইউ আকৃতির এই ইলেকট্রোডটা নিজের জায়গা থেকে কেঁপে কেঁপে আস্তে আস্তে করে কি, স্থির ইলেকট্রোডের সাথে লেগে যায়। যখনই লেগে যায় তখন কিন্তু আসলে বাতি জ্বলবে না, তখন বাতি দেখবা সুইচ যখন অন করো টিউবলাইটের, তখন কি হয়, বাতি একবার জ্বলতেছে একবার নিভতেছে, একবার জ্বলতেছে একবার নিভতেছে, তারপরে হঠাৎ করে জ্বলে ওঠে। ওই যে নিভে যাওয়া যে সময়টুকু, ওইটুকু হচ্ছে এইটা, যখন একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রোডের সাথে লেগে, অর্থাৎ ইউ ইলেকট্রোডটা স্থির ইলেকট্রোডের সাথে লেগে যাবে, তখন কিন্তু বাতি বন্ধ থাকবে, অর্থাৎ আলো দিবে না, অন্ধকার থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। অর্থাৎ যখনই সে ভোল্টেজটা পাবে পরিপূর্ণ, তখন এই অংশটা একটা আরেকটার সাথে লেগে থাকবে। যখনই লেগে যাবে তখন বাতি অফ। কারণ কি, লেগে যাওয়ার পর যখনই এখানকার ভোল্টেজটা এইদিকে পাস হবে, পাস হয়ে এই ফিলামেন্টে চলে আসবে, তখন এক সময় দেখা গেছে এই চোখ কয়েল অর্থাৎ ব্যালান্সটা সর্বোচ্চ ভোল্টেজ কি করে, এই ফিলামেন্টকে যখন পাস করে তখনই তোমার বাতিটা, এই তৃতীয় স্টেজ, এইটা এইকে ছেড়ে দেয়, ছেড়ে দিলে তৃতীয় স্টেজে বাতিটা জ্বলে ওঠে। কারণ এই ব্যালাস্টের ভোল্টেজটাকে এই স্টার্টার কি করতেছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে এই ফিলামেন্টে যখন এনে দিচ্ছে, তখন হয় কি, তখন আর স্টার্টার লাগে না, তখন এখানকার যে ভোল্টেজ ব্যালাস্ট, ওই ভোল্টেজকে অনেক বেশি করে দিয়ে তোমার এই ফিলামেন্টকে সরাসরি উত্তপ্ত করে দেয়। ফিলামেন্ট যখন উত্তপ্ত হতে থাকে তখন তার মধ্যকার যে ইলেকট্রনগুলো সেগুলো প্রবাহিত হতে থাকে, তখন আর স্টার্টার খুলে ফেললেও সমস্যা হয় না, তখন বাতি জ্বলে ওঠে। এই হচ্ছে ফ্লোরোসেন্ট টিউবলাইটের গঠন আর হচ্ছে কার্যপ্রণালী। এরপরে তোমাদের আছে যেটা, সেটা সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে যে ফ্লোরোসেন্ট টিউবলাইট, ফ্লোরোসেন্ট বা টিউবলাইটের সুবিধা বা অসুবিধা, অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুবিধা আর হচ্ছে অসুবিধা তোমরা নিজেরা একটু দেখে নিও। সুবিধা তো বুঝাই যাচ্ছে যে সাধারণত ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যেটা, অর্থাৎ ফিলামেন্ট ল্যাম্প যেটা, তার থেকে ফ্লোরোসেন্টের আলোটা অনেক সাদা এবং ভালোই এবং অনেক বেশিও আলো দেয়। আর
ওইটাতে ফ্লোরোসেন্টে অনেক বেশি তাপ সৃষ্টি হয়, কিন্তু এটাতে তাপ সৃষ্টি হয় না। আর ওইটাতে যদি তাপ সৃষ্টি হয়, অর্থাৎ ফ্লোরোসেন্টে যদি তাপ সৃষ্টি হতো তাহলে তার পাওয়ার লসও বেশি হতো, যেমনটা ফিলামেন্টে হয়। ফিলামেন্টে অনেক বেশি তাপ, রেজিস্ট্যান্স বেশি, তাপ বেশি, যার কারণে পাওয়ার লসও বেশি। তাহলে সেই তুলনায় আমার টিউবলাইটে হচ্ছে কি এত বেশি রেজিস্ট্যান্সেরও সমস্যা নাই, এত তাপেরও সমস্যা নাই, যার কারণে আমার পাওয়ার লসটাও কি হচ্ছে না, এখানে হচ্ছে না। অর্থাৎ ফ্লোরোসেন্টের সুবিধাটা অনেক বেশি। কিন্তু একটা অসুবিধা আছে, অসুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের যে সাপ্লাই ভোল্টেজ সেটা যদি একটু কমে যায়, তাহলেও তুমি ফিলামেন্ট ল্যাম্প যেটা অর্থাৎ ইনক্যান্ডিসেন্ট গোলবাতি থেকে, গোলবাতিই বলি, তো গোলবাতি থেকে তুমি ভোল্টেজ যদি একটু কমেও যায় তাও তুমি কম হলেও আলো পাবা। একদম নিস্তেজ না হওয়া পর্যন্ত তুমি তার থেকে আলো পাবা, যেটা গোলবাতি বলি আমরা সেটার থেকে। আর যেটা টিউবলাইট, এইখানে কিন্তু ভোল্টেজের আবার তফাৎ আছে, যা ভোল্টেজের উপর নির্ভর করে দেখেই আমরা এখানে যে চোক কয়েল বা ব্যালাস্ট ইউজ করছি। কারণ হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ যেটা সেটা থেকে যদি তোমার একটুখানি ভোল্টেজ একটু কম হয় বা উঠানামা করে, সেক্ষেত্রে টিউবলাইট জ্বলেই না। যার কারণে যে সমস্ত জায়গায় ভোল্টেজ বেশি উঠানামা করে সেই জায়গায় দেখা গেছে যে টিউবলাইট ইউজও করা যায় না। তাই সাপ্লাই ভোল্টেজের থেকে যদি একটু কম ভোল্টেজ হয় তখন কিন্তু আর টিউবলাইট থেকে তুমি কি পাবা না, আলো পাবা না। কিন্তু সাপ্লাই ভোল্টেজ থেকে যদি কম ভোল্টেজেও তুমি এই ফিলামেন্ট ল্যাম্প থেকে অবশ্যই আলো একটু হলেও পাবে। এটাই হচ্ছে একটু বড় অসুবিধা ভোল্টেজের সমস্যাটা। আশা করি আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমরা যেটা করলাম সেটা তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। আর একটু বই পড়ে নিলে হয়তো বাকিটাও তোমাদের আয়ত্তে চলে আসবে। তো আজকে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে বাতি কি, বাতির প্রকারভেদ জানলাম, প্লাস হচ্ছে দুই ধরনের বাতির গঠন আর কার্যক্রমে জানলাম, ফিলামেন্ট আর হচ্ছে কি টিউবলাইট যেটাকে বলি ফ্লোরোসেন্ট, এবং এদের সুবিধা অসুবিধা। দ্বিতীয় অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমার একটা সংক্ষিপ্ত বা একটা রচনামূলক তো পাবাই, একটা সংক্ষিপ্ত আসতে পারে। আমি তো প্রত্যেকবারই বলে দিচ্ছি যে কোন প্রশ্ন বা কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাও বলে দিচ্ছে পরীক্ষার জন্য। কারণ যত যাই অনলাইন ক্লাস হোক, যত যাই তোমরা পড়াশোনা করো না কেন, সেই পড়াশোনা জানি পরীক্ষার আগেই পড়বা, এছাড়া তোমাদের আর পড়াশোনা, আমি জানি না হয়তো সবাই পড়ে বা অন্যরা তোমরা হয়তো পড়ো, কিন্তু আমার যতটুকু মনে হয় সবাই সেই পরীক্ষার আগের দিনই পড়ে। কিন্তু বেসিক যেটা সেটা যদি অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে একটু হলেও চোখে দেখো বা একটু হলেও পড়ো, তাহলে একটু হলেও শুনো, তাহলে দেখা গেছে পরীক্ষার আগেও যদি পড়ে পরীক্ষা দাও তাও তোমার কাছে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায়, এত কঠিন মনে হবে না তখন। আর ইলেকট্রিক্যালের বিষয় তো একটার সাথে একটা সম্পর্কযুক্ত বই, যার জন্যে একটু পড়লেই দেখা গেছে পারা যায়। আর আমি বলছি যে সাবজেক্টটা একটু বোরিং, সামনে হয়তো আর একটু বোরিং লাগতে পারে, কারণ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, প্র্যাকটিক্যালি দেখাতে পারলে হয়তো বা এতটা খারাপ লাগতো না, থিওরি নিজেরা পড়ে পড়েই পারা যেত। আর শুধু প্র্যাকটিক্যালি কাজ ছিল, মূলত কাজটাই ছিল হচ্ছে বাসাবাড়ির ওয়্যারিং কীভাবে করতে হয়, একটা বাতিকে একটা সুইচ দ্বারা কীভাবে নিয়ন্ত্রণ করবা, দুইটা বাতিকে একটা সুইচ দ্বারা কীভাবে নিয়ন্ত্রণ করবা, বা তিনটা বাতিকে একটা সুইচ দ্বারা কীভাবে নিয়ন্ত্রণ করবা, বা তিনটা বাতিকে তিনটা সুইচ দ্বারা কীভাবে নিয়ন্ত্রণ করবা, কলিং বেলের সাথে বাতির সম্পর্কটা, বা দেখা গেছে যে এই যে ব্যালাস্ট চোখ কয়েল এইগুলোর সাথে একসাথে কানেকশন করা, এই টিউবলাইট কানেকশন করে দেখা, এগুলাই ছিল আসলে মূলত হাতের কাজ। এই সাবজেক্টে ইম্পর্টেন্ট বিষয় ছিল এই প্র্যাকটিক্যালি কাজটা। আর প্র্যাকটিক্যালি বিষয় বেশি দেখে এই সাবজেক্টটা আসলে আমি এবার এই সেমিস্টারের জন্য বেশি একটা নিয়ে নিয়েছিলাম যে প্র্যাকটিক্যালি তোমরা কাজ করবা। কিন্তু দেখা গেল যে থিওরির অপশনে এসে দেখি যে একটু হয়তো তোমাদের একটু বোর লাগে। সাধারণত সাবজেক্ট একটু সমীকরণ, একটু ম্যাথমেটিক্যাল সার্কিটের ম্যাথ থাকলে একটু বেশি ভালো লাগে, একটু মনোযোগটা বেশি আসে। এই সমস্ত সাবজেক্টে একটু মনোযোগ কমই আসে। তারপরেও তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও, একটা ভালো ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। আশা করি সবাই ক্লাসটা উপভোগ করছো এবং আল্লাহর কাছে দোয়া করবা এই করোনা যাতে অতি দ্রুত আমাদের এখান থেকে চলে যায়, যাতে আমরা আবার আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি এবং
ক্লাসে যাতে তোমাদের দেখতে পারি, কারণ হচ্ছে তৃতীয় পর্বে ছাত্রদের সাথে সম্ভবত আমার দেখা সাক্ষাৎ হয়নি মনে হয়। তৃতীয় পর্বে কোনো ক্লাস তোমরা যখন প্রথম পর্বে ছিলে তখনও মনে হয় পাইনি, দ্বিতীয় পর্বেও পাইনি। দেখা যাক, আল্লাহ ভরসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।